যেকোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারকীয় আশুলিয়া হত্যা স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় ৬ তরুণ। এর মধ্যে একজন জীবিত থাকলেও পুলিশ ভ্যানে তুলে নৃশংসভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে দেওয়া হয়। সেই নারকীয় দিনটি স্মরণে ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে ঢাকা জেলা বিএনপির এই প্রতিবাদ সভা। শুরুতেই শহীদ পরিবারকে সম্মাননা জানান বিএনপি মহাসচিব। হৃদয় বিদারক স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত আমার স্বামী লাশটা মারা দেয় না। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাটা নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদের কোনো মর্যাদা আমার স্বামী পায় নাই। কোন দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছে? এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে গণতন্ত্র আবারও ব্যাহত হয়। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠা করতে চায়। এর একমাত্র পথ নির্বাচন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকারও তাগিদ দেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। রাষ্ট্র সংস্কারের মৌলিক অনেকগুলো বিষয়ে এখনো একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে এর বৈধতা দেওয়ার সুপারিশ করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। আর বিএনপি বলছে, পূর্ণাঙ্গ জুলাই সনদ হাতে পেলেই তাতে স্বাক্ষর করা হবে। এদিকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন, ঐকমত্য হওয়ার বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ সনদ আজই দলগুলোর কাছে পাঠানো হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 22তম দিনে সংসদে নারী প্রতিনিধিত্ব, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রাখা হয়। এর মধ্যে সংসদে নারী প্রতিনিধি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনায় কোনো দলই একমতে আসতে পারেনি। ফলে 50টি আসনই রেখে আগামী নির্বাচনে 5 থেকে 7% নারী সদস্যকে মনোনয়ন দিতে প্রতিটি দলকে প্রস্তাব করে কমিশন। সংরক্ষিত 50 থাকবে, আর বাকি 50 বলতে চাইছে বিভিন্ন দল কতটুক মনোনয়ন দেবে, যদিও সেটা কিন্তু ঐকমত্য নাই। আর আপনি বুঝবেন, যখন যদি এরকম মনোনয়ন দেয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে নারীরা জিতে আসতে অধিকাংশ জায়গায় পারবেন না। যে নারীরা ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে
নানা পর্যায়ে নারী যেখানে প্রত্যক্ষ নির্বাচন করে নারী বেরিয়ে আসছে, সেখানে জাতীয় সংসদে কেন নারীরা প্রত্যক্ষ নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে কিন্তু জোরালো কোনো গ্রহণযোগ্য কোনো বক্তব্য কিন্তু আসেনি। অধিবেশনে জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে কমিশনের সামনে এমন প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলো। বিএনপি জানায় 6টি সংস্কার কমিশনের এখন পর্যন্ত দেয়া 826টি সুপারিশের মধ্যে 775টিতেই একমত তারা। এই যে ঐক্যমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কমিশন যে কথাটা আমাদেরকে বলেছে যে ওনাদের টার্মস অফ রেফারেন্সের ভিতরে এই কথাটি নাই। আমরা বলেছি আপনার টার্মস অফ রেফারেন্স তাহলে পারমিশন নিয়ে আসেন প্রধান উপদেষ্টা থেকে। কমিশন যেরকম জুলাই সনদের একটা প্রাথমিক খসড়া দিয়েছে, সেখানে যেমন 2 বছরের সময়সীমার কথা বলা হয়েছে, যদি জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে, সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকা প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো জুলাই সনদ হাতে পাবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে আমরা পৌঁছে দেব। কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐক্যমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখন পর্যন্ত 20টি বিষয়ের বিপরীতে 14টিতে ঐক্যমতে এসেছে রাজনৈতিক দলগুলো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থানে হাজারেরও বেশি মানুষের জীবন ও অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী কয়েক দশকেও আর সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো সহজে উপেক্ষা করা সম্ভব হবে না। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য এই অধ্যাদেশের উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় সংশ্লিষ্টরা অধ্যাদেশের ওপর তাদের মতামত তুলে ধরেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ আমলে ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য আইনি কাঠামো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে তো 15 বছরের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন যারা আইনের দায়িত্বে ছিলেন, ধারক ছিলেন বা প্রসিকিউশনে ছিলেন, তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য বা আইনের শাসন রক্ষা করার জন্য কাজ করেন। সততার সঙ্গে কাজ করতে যেন পারেন, সেই লক্ষ্যেই এটা করা হয়েছে। অ্যাটর্নি সার্ভিসের পাশাপাশি রাজনৈতিক সরকারের মাধ্যমেও অ্যাটর্নি নিয়োগের সুযোগ রাখা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টি, রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব, আর রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে, অবাস্তব। আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায়, আমি বিশ্বাস করি না। তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক, কিছুটা সেবা মানুষের পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে 2টা পথ রেখেছি, একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে, আর হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অধ্যাদেশ করার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো উপেক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না।
নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না, কারণ এত কষ্ট এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোন সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই। বিচার ব্যবস্থার উন্নয়নে অ্যাটর্নিদের সুযোগ সুবিধা ও তদারকি বৃদ্ধির পরামর্শ দেন বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।